এই সিনেমাটা দেখার পর আমার অন্তর্মন থেকে একটাই কথা বেরিয়ে আসছে, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও মা, এভাবে এখানে আসা আমার একদম উচিত হয়নি। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মিডিটে। কথা বলবো নতুন বাংলা সিনেমা তিলোত্তমা নিয়ে। সিনেমাটা আমি দেখলাম এবং দেখার পর আমি ভাবছি যে কেন দেখলাম। দেখুন, আমরা বারবার বলি এখন সিরিয়াল ফরম্যাটে সিনেমা হচ্ছে, বাট এটা না, একটা আল্ট্রা সিরিয়াল, মানে সিরিয়ালও নয়। এইটা যে কি বক্তব্য, কেন মেকার্সরা তৈরি করেছেন, কেন অভিনেতারা এখানে অভিনয় করেছেন, এটা একটা বড় কোয়েশ্চেন। তো সিনেমার যদি আমাকে গল্প, সেটাও যদি অল্প করে বলতে হয়, বেসিক্যালি তিলোত্তমাটা হচ্ছে একটা অনাথ আশ্রম, যেখানে হেড বা মাস্টার মশাই হচ্ছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, এবং তাকে ঘিরে যে ক্যারেক্টারগুলো আপনারা দেখেছেন, এই নীল, তৃণা বা আরো যারা আছেন, তারা কোথাও না কোথাও এরা কানেক্টেড এই পার্টিকুলার অনাথ আশ্রমটার সাথে। কিভাবে কানেক্টেড, কেন এই গল্পটা তৈরি করা হয়েছে, সেটা জানতে হলে আপনাদের মূল্যবান সময়, টাকা, আপনার অনেক কিছু দাও রেখে সিনেমাটা গিয়ে কনজিউম করতে হবে, দেখতে হবে। সত্যি বলতে সিনেমাটা দেখা একটা লিটারেলি কষ্টের বিষয়। এই সিনেমাটাকে কনজিউম যে করবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত বলে আমি মনে করি। এই সিনেমায় কি হচ্ছে আমি বলি, অভিনেতাদের জিনিসপত্রে পরে আসবো। এখানে একটা কুচুটে কাকিমা, আপনারা দেখবেন এসবিএফ এর একটা চ্যানেলে তারা ভিডিও দিত, দুই কাপেলের একটা গল্প বলতো, সেখানে তাদের যে অ্যাপার্টমেন্ট, সেখানে ওই কুচুটে কাকিমাটা থাকতো, সেখানেও সে এসেছে, এই সিনেমাটাতেও সে এসেছে, এবং বিয়ে হয়নি বলে এসে পরে একটা নাটক ক্রিয়েট করছে। মানে ভাবুন কতটা ক্রিঞ্চ একজন ডিরেক্টর হতে পারে, যে একটা পুরনো কনসেপ্ট অলরেডি যাকে নিয়ে কাজ হয়ে গেছে এবং সেম চরিত্রে সে অভিনয় করেছে, সেই জিনিসটাকে নিয়ে এসছে, এবং এখানে এটাকে কপি বলে না, এটাকে ডাকাতি বলে, এটাকে বাটপাড়ি বলে। মানে এত জঘন্য এই ডিরেক্টর, এত নির্লজ্জ একজন ডিরেক্টর যদি হয়, তার কোনো সিনেমা এরকম একটা এক্সিকিউশন, এরকম রেফারেন্স রাখতে পারে। ধিক্কার জানাই আমি এইরকম মনোবৃত্তিকে, এরকম প্রবণতাকে, যে একটা কারো কন্টেন্ট হয়ে যাওয়া, সেই ক্যারেক্টারটাকে নিজের সিনেমায় যে কোনোভাবে এক্সিকিউট করা এবং ইনকর্পোরেট করা। আমি ঘোর খিলাপ এই জিনিসের, এবং এই সিনেমাটা ডিসগাস্টিং। এবারে আসছি যে অন্যান্য ক্যারেক্টার তারা কেমন অভিনয় করলো, বা সত্যি যদি বলি, তৃণা সাহা জঘন্য থাকেন প্রত্যেকটা সিনেমায়, এই সিনেমাতেও তিনি জঘন্য, এটা নো ডাউট, এটার মধ্যে কোনো ব্যাপার নেই। নীল, তিনি তো সিরিয়াল স্টার, তার সিরিয়ালই করতে হয়েছে, তাকে সিনেমায় আনুক আর যেই আনুক, ফ্রেম চেঞ্জ করুক, তার যাই করুক, তিনি বাজে অ্যাক্টার, সোজা কথা। তো বাজে অ্যাক্টারের আমি একটা সিন বলছি। তিনি স্বপ্নে তার মাকে দেখছেন এবং বলছেন যে আমি বড় হয়ে গায়ক হতে চাই, এবং তার থেকেও ভালো লাগে আমার তোমার গান শুনতে। এবং যখন তার স্বপ্নটা ভাঙছে, সে এমনভাবে আটকে ওঠে যেন সে কোনো একটা হরার স্বপ্ন দেখে নিয়েছে। এত বাজে, থার্ড ক্লাস, বি গ্রেড, জঘন্য এক্সপ্রেশন। এরকম সিনেমা দেখার পর লিটারেলি ঘাম বেরোয় আমার। মানে কেন কনজিউম করলাম, এত বিরক্ত লাগে আমার এই সিনেমা দেখে। কেউ কখনো কোনো সিন কমপ্লিট হওয়ার পরেই সেটা কেটে যাচ্ছে, সেটা শেষ হওয়ার আগেই সেটার মধ্যে ডিজলভ করে যাচ্ছে অন্য একটা সিন। পুরো কোনো জগা খিচুড়ি একটা ব্যাপার, প্রত্যেকটা জিনিসপত্র করা হচ্ছে। ঋতব্রতর একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, সে জব করে, সেও এই অনাথ আশ্রমের সাথে কানেক্টেড, জব চলে যায়, ঘুরতে চলে যায় একটা জায়গায়, ডুয়ার, সেখানে তাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায়, বা যে তার সাথে আগে থাকতো, ঘুরে ফিরে চলে আসছে। মানে গল্পটার মধ্যে যে ছোট ছোট টুকরো টুকরো ইনসিডেন্টগুলো নেওয়া হয়েছে, সেগুলো প্রত্যেকটা রিলস, এবং বিগ্রেডেড রিলস বললে পরে যারা রিলস মেকার আছে তারা অনেক ট্যালেন্টেড, তাদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করার প্রবণতা আছে, তারা অনেক ভালো ভালো কাজ করে। বাট এখানে জঘন্যতম একটা কাজ আপনার দেখতে হলে পরে দেখুন, গান হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে, এবং যে কনক্লুশন, যে সারমর্মটা সিনেমায় তৈরি করা হয়েছে, বা যেদিকে কনক্লুশন নিয়ে যাওয়া হবে, সেটা আপনি সিনেমার 10 মিনিটের মধ্যে বুঝে যাবেন যে সিনেমাটায় কোন কি ক্যারেক্টার কি হতে চলেছে। এবং তৃণা সাহা বা এইসব অভিনেতারা কোনো সিনেমার ফেস হলে সিনেমা বিক্রি হবে কি করে? মানে সেই সিনেমাটার মধ্যেই তো কিছু নেই, পোটেন্সিয়াল কিছু নেই। প্রথমত গল্পের মধ্যে বেসিক লাইন প্লটেই কিছু স্ট্রেংথ নেই, তার স্টোরি বোর্ড, পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন, কোনো কিছুতে সেরকম ভ্যালু অ্যাডিশন নেই, না আছে তার কোনো টেকনিক্যালিটি স্ট্রং। শুধুমাত্র অভিনয়ের জন্য যদি আমি দাঁড় করানোর কথা বলি, আপনি শুধু দেখবেন পরাণ বন্দ্যোপাধ্যায়কে, মানে কি রকমের বাজে কাজ করেছেন তিনি। অন্যান্য জায়গায় ভালো কাজ করেন, বাট যেহেতু দেখেছেন এখানে কেউ ভালো কাজ করছে না, মানে তিনি হয়তো যদি সিনেমাটা দেখেছেন একটাই কথা বলবেন যে পরাণ যায় জলিয়ারে। মানে এতটাই খাজা এর এক্সিকিউশন, এতটাই খাজা এর অভিনয়, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার আমি বলছি। আর এই সিনেমা সাপোর্টিং ভাই, তাদেরকে বাঁধিয়ে রাখার মতো লিটারেলি, মানে এত বাজে তারা। লোকেশনের ভ্যারিয়েশন তো নেই, সেই একই জিনিস বারবার করে প্রতিবার বলে আমাদেরকে একই জিনিস সার্ভ করা হবে। থার্ড ক্লাস ডাইরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট, তিনি একজন খাজা কাজ বানিয়েছেন। এরকম কাজ সিনেমা হলে রিলিজ করে, মানে আমি নিজে কাজটা বানিয়ে যদি দেখছি, তারপরে এই সাহসটা আমার মধ্যে কি করে আসে যে এই সিনেমাটা আমি রিলিজ করব, এবং এই ভাবনাটা কি করে আসে যে এই সিনেমাটাও মানুষজন দেখতে যাবে। এত জঘন্য কাজ করা সত্ত্বেও এই স্পর্ধাটা দেখে আমার সত্যি হ্যাটস অফ জানাতে ইচ্ছা করে যে আমি একটা সিরিয়ালও বানাতে পারছি না,
একটা টুকে টাকে এখান থেকে ওকে নিয়ে ওখান থেকে তাকে নিয়ে 10টা ঘটনাকে জুড়ে, এবং সেই ডিজলভগুলো দেখবেন একটা ঘটনা শেষ হচ্ছে না, ঋতব্রত ছুটছে ওই গার্লফ্রেন্ডের সাথে, ওখানে সিনটা কেটে যাচ্ছে হঠাৎ করে, কোনো রিজন নেই, কোনো জিনিসপত্র নেই, মানে জাস্ট রিডিকিউলাস। এটা আমি কিভাবে যে কনজিউম করেছি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই এই ছিল আমার রিভিউ এই সিনেমাটা সম্পর্কে। আপনাদের কেমন লেগেছে যদি দেখেন ভুল করে তাহলে জানাবেন, আর না দেখে থাকলে আমার কিছু বলার নেই। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।